প্রসঙ্গ ভারতের পশ্চিমবঙ্গ। তো সেখানে এই যে মমতা এবং তার ভাইপো, যাকে নাকি এই যে ইউটিউবে যারা ভিডিও টিডিও বানায়, আমি দেখি অধিকাংশই ইন্টারেস্টিংলি আমি খেয়াল করি যে এই যে ইউটিউবে যারা নাকি ভিডিও চ্যানেল খুলছে, যে পশ্চিমবঙ্গের লোকজন একেবারে অধিকাংশই দেখলাম যে বিজেপি পন্থী। অথবা এমনও হতে পারে যে ওই যারা নাকি সিপিআইএম, কংগ্রেস অথবা তৃণমূল আছে, তাদের হয়তো ভিডিও আমার সামনে পড়ে না, এমনও তো হতে পারে। কারণ অ্যালগোরিদম সিস্টেম ইউটিউবের তো ওভাবেই কাজ করে, তাই না? যদি বিজেপির কোনো ইউটিউবারের ভিডিও আমি দেখি, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে ওইগুলোই খেলে আসতে থাকবে। তো যাই হোক, তো বিজেপির সমর্থক যে ইউটিউবের, তারা কিন্তু যে ভাইপো, মানে এই মমতা ব্যানার্জির যে ভাইপো অভিষেক ব্যানার্জিকে বলে যে চোর ভাইপো, চোর ভাইপো, এই উপাধিটা একেবারে খুব বিখ্যাত হয়ে গেছে। তো যাই হোক, এখন হঠাৎ করে একটা সাংবাদিক সম্মেলন করে সেই অভিষেক ব্যানার্জি কি বলছে, যাদের আমায় নিয়ে সমস্যা ফিরে আসুন, আমি ইস্তফা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, যাদের আমায় নিয়ে সমস্যা ফিরে আসুন, আমি ইস্তফা দিয়ে দেব। অভিষেক ব্যানার্জি, ইটস টু লেট, ইটস টু লেট। 7 তারিখে যখন ওই পশ্চিমবঙ্গের ইলেকশনের মানে ফলাফল বের হয়, তখন সমস্ত দায়িত্ব নিজ কাঁধে নিয়ে তখনই যদি পদত্যাগ করতে, তাহলে তোমাকে আজকে এই ধরনের পরিস্থিতির শিকার হতে হতো না। তোমার নিজের দলের লোকজন যে তোমার চাঁদাবাজ, তারপরে তোমারে বলছে দুর্নীতিবাজ, চোর, তোমার দলের লোকজনই তো বলছে, তাই না? যে কোনো গণতান্ত্রিক দেশে কিন্তু এটাই হয়, যে আমরা তো দেখি, এখন ভারত হয়তো ওই লেভেল পর্যন্ত পৌঁছে নাই, কিন্তু এই তৃণমূল কংগ্রেসে এখানে যে যখন হেরে গেল, ওই যে 2000 মানে ওই 4 মে যখন ফলাফল বের হলো, তাই না? তখন যদি পদত্যাগ করতো, হয়তো তাকে এত অপমান বেইজ্জতির শিকার হতে হতো না। বাট এখন তো ইটস টু লেট। মমতা ব্যানার্জি তাকে বাঁচিয়ে রাখার জন্য এবং তাকেই ভবিষ্যতে বিশাল রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানানোর জন্যই তো বস্তুত মিশন চালু করছিল এবং অভিষেক ব্যানার্জিকে দলে নিয়ে আসছিল। এবং এই যে আজকে শুভেন্দু অধিকারী, আজকে যে এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এই ভদ্রলোকও তো এই তৃণমূল কংগ্রেসই করতো, তাই না? এবং যুব দলের একজন খুব মানে কি বলা যায়, অকুতোভয় সৈনিক ছিল। তাকে সরিয়ে দিয়ে অভিষেক ব্যানার্জিকে সেই পদে বসায় শুধুমাত্র ভবিষ্যতে অভিষেককে কি করবে, মেইন নেতা বানাবে, যার কোনো নেতা হওয়ার যোগ্যতা নাই, যে একটা সুন্দর বক্তৃতা দিতে জানে না, যে সুন্দর করে কথা বলতে জানে না, যে কোনো দিন মাঠের রাজনীতি করে না, যে মানুষের পালস বোঝে না, সাধারণ মানুষের পালস বোঝে না, যে উড়ে এসে জুড়ে বসার মতো, তাই না? এবং বসেই দেখে আরে বিশাল ক্ষমতা, আর ওই ক্ষমতা ব্যবহার করে যে ব্যাপকভাবে আয় উপার্জন এবং অবশ্যই দুর্নীতি এর মাধ্যমে, তাই না? তো এখন এটা তো সব জায়গায় প্রসারিত হয়ে গেছে। এখন অভিষেক, তুমি যদি বলো যে তুমি সরে, মানে লোকজন যদি যারা নাকি চলে গেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে, তারা ফিরে আসলে তুমি ইস্তফা দিবা, এই সমস্ত মিষ্টি কথায় কাজ হবে না। কারণ হচ্ছে, যারা সরে গেছে তারা তো তাদের যান বাঁচানোর জন্য সরে গেছে, ইজ্জত বাঁচানোর জন্য, এবং ধন সম্পদ যেগুলো তোমাদের সময় আয় উপার্জন করছিল, তারা তো দোয়া তুলসী পাতা না। ওই যে 80 জন বিধায়ক, তাই না? তো তার মধ্যে তো কত 64 জন না 65 জনই তো আউট হয়ে গেছে, গিয়ে তারা কি নতুন তৃণমূল করছেই তো ওইগুলো কি এমনি গেছে? ওইগুলো গেছে তো ওরা নিজেরাও তো ভয়ঙ্কর দুর্নীতিবাজ ছিল, ওরাও তো তোলাবাজ ছিল, ওরাও তো চাঁদাবাজ ছিল, কি ছিল না? ওরাও কি চুরি কম করছে নাকি? ওদের আয় উপার্জন সম্পদ এগুলো কি কম নাকি? না, ওরা এখন চিন্তা করছে তোমার উপরে সমস্ত দোষ দিয়ে ওরা যদি কেটে পড়ে মোটামুটি বিজেপির সাথে লাইন করে যদি সেফ শেল্টার পায়, আপাতত যদি ডিম থেরাপি না খেতে হয়, কোমরের রুটি না পড়ে, ওই জন্যই তো, বাঁচার জন্যই তো গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি হয়তো বলতে পারো যে হ্যাঁ, তোমরাও তো দুর্নীতি করছো, এখন বাঁচার জন্য বিজেপির ওখানে গেছো, এটা কোন ধরনের কথা? আসো আমরা সবাই একসাথে এসে বিজেপির এগেনস্টে দাঁড়াই, আন্দোলন করি, তাহলে বিজেপি যেভাবে আমাদের নেতাকর্মীদেরকে ধরে ডিম থেরাপি দিচ্ছে বা কোমরে রশি বেঁধে অপমান অপদস্থ করছে, এটা করতে পারবে না। কিন্তু সেই সময়টা টু লেট হয়ে গেছে। কেন জানো? কারণ হচ্ছে, দেখো,
এই শুভেন্দু অধিকারী ভিন্ন ধাতের মানুষ, আর এই বিজেপি একটা আদর্শিক রাজনৈতিক দল, আদর্শিক কঠিন আদর্শিক রাজনৈতিক দল, যেখানে তৃণমূল কংগ্রেস হলো ধান্দাবাজের দল, সাদাবাজের দল, লুটেরার দল, দুর্নীতিবাজের দল, যাদের কোনো আদর্শ নাই, কিছু নাই। ওই আজকে থেকে কত 30 বছর আগে, তাই না? 30 বছর, হ্যাঁ ওইরকমই তো, 28-30 বছর আগে মমতা ব্যানার্জি শুধুমাত্র ওই কংগ্রেসের বিরোধিতা করে একটা দল গঠন করলো, এবং তখন বস্তুত ওই বাংলা, এই পশ্চিমবাংলায় এই যে সিপিআইএম, তারা এমন চাঁদাবাজি করতো, তারাও তো এরকম গুন্ডামি, চাঁদাবাজি, মাস্তানি এগুলা করতো। তো এবং পাড়ায় পাড়ায় তখন যে বড় বড় ছিল, মাস্তান ছিল, যারা নাকি চাঁদাবাজি করে চলতো, তো তাদের সেই সমস্ত সেই রকম একটা কঠিন অবস্থার মধ্যে তৃণমূল কংগ্রেস গঠন করে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক লড়াই সংগ্রাম করেই কিন্তু নেতা হয়েছিল, এবং পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তার উপরে বিশ্বাস করছিল। বাট তুমি এসে এই তৃণমূল কংগ্রেসটারে পুরা একবারে ধ্বংস করে দিয়েছ, এবং একটা নীতিহীন রাজনৈতিক, এমনিতেই তৃণমূল কংগ্রেসের কোনো নীতি আদর্শ ছিল না, এই বিষয়টা একবারে প্রকাশ্যে নিয়ে আসছো তুমি যেভাবে সাদাবাজি করছো। এবং ওই যে সাদাবাজির একটা উজ্জ্বল নমুনাও কিন্তু আমি শুনছি, আমি তাজ্জব বনে গেছি। ওই যে বীরভূমে যেখানে নাকি ওই যে পাথর উত্তোলন হয়, তো আগে নাকি প্রত্যেক দিন মাত্র 50 লক্ষ টাকা সরকারের খাতায় যেত, এবং ওই যে অনুব্রত মণ্ডল না কি জানি, কেষ্ট মণ্ডল যাকে বলে, সে দেখলাম যে একটা সাক্ষাৎকারে বলল যে আগে নাকি ওই বীরভূমে ওখানে 3.5 কোটি টাকা প্রত্যেকদিন সে নাকি সরকারের ঘরে জমা দিত, মানে ট্যাক্স। এরপরে কি আলাদিনের চারাগের মতো হঠাৎ করে কি হলো, মাত্র 50 লক্ষ টাকা ডেলি। ওরে বাবা, কি ভয়ঙ্কর কথা, তাই না? ডেলি 50 লক্ষ টাকা, তাহলে বাকি 3 কোটি টাকা কোথায় যাইতো? চিন্তা করা যায়। তাহলে প্রত্যেক দিন এই ভাইপো 3 কোটি টাকা ওখান থেকে মারতো, তাই না? হাজার হাজার কোটি টাকার মালিক তো সে আর এমনি হয় নাই। তো প্রত্যেকদিন যদি ওখান থেকে 3 কোটি টাকা মারে, তাহলে চিন্তা করা যায়। এখন এই যে শুভেন্দু অধিকারের সময় শুনলাম যে ওখানে আবারও ওই ওইরকম 3.5-4 কোটি টাকা নাকি প্রত্যেকদিন ওখান থেকে হচ্ছে, রাজস্ব আদায় হচ্ছে। তো এই হলো চাঁদাবাজের নমুনা। তো আসল ঘটনা হচ্ছে কি, এই যে তুমি যাদেরকে ডাক দিলে যে আসো, তোমরা যদি দলে ফিরে আসো, আমি ইস্তফা দেবো না, তারপরেও তারা আসবে না, কারণ গেলে পরে এখন তাদের পিঠের চামড়া থাকবে না, কারণ তারা তো তোমার মতো তোলাবাজি করছে, তাই না? চুরি চামারি তারা করছে না, ঘুষ দুর্নীতি তারা করছে না, আপাতত তারা হয়তো সে নিরাপদ বোধ করছে, কিন্তু কতদিন নিরাপদ থাকবে সেটা সময় বলে দিবে। কিন্তু কথা হচ্ছে যে তারাও যে 2 নম্বরই কাজ কারবার করেছে, সাদাবাজি করেছে, তোলাবাজি করেছে, সেটার জন্য তুমি দায়ী। কেন জানো? কারণ তুমি হলে বড় নেতা, তাদের বস। তো ওরা তো দেখছে তুমি 2 হাত দিয়ে লুটপাট করো, 2 হাত দিয়ে সাদাবাজি করো, 2 হাত দিয়ে তোলাবাজি করো, তাই না? তো তখন বস যদি 2 হাত দিয়ে এরকম করে, তো সেলা সামুন্ডারা কী করবে? তারা চিন্তা করলো তাহলে আমরা কেন চুপ থাকি। এই জন্য তারাও একেবারে আজান দিয়ে, হ্যাঁ ও না, তোমরা তো হিন্দু, আজান দিচ্ছ না, তোমরা একেবারে জয় মা কালী বলে বা জয় মা দুর্গা বলে তারাও কি করছে, ওই তোলাবাজি করছে, তাই না? তো এখন অনেক কষ্টে তোলাবাজি করে টাকা টুকা আয় উপার্জন করছে, এখন কি তোমার ওই জায়গায় ফিরে গিয়ে সেগুলো হারাবে আর ডিম থেরাপি খাবে? আবার ডিম থেরাপি কেন, হঠাৎ করে চেঞ্জ হয়ে হয়তো লাথি উঠাও শুরু হয়ে যেতে পারে, কি পারে না? এত বোকা নাকি তারা? তো যাই হোক, এখন তুমি অনেক চেষ্টা করছিলে ভেগে যাওয়ার, নানা কায়দায় চিকিৎসা করার উদ্দেশ্যে অনেক কায়দা কানুন করে ভেগে যাওয়ার ধান্দায় ছিলে, কিন্তু হাইকোর্ট থেকে তোমাকে ভেগে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করাতে এখন হঠাৎ করে মনে হলো যে এইবার তুমি রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করবা। তো এতদিন পালাইছিলে কেন? পালাইছিলে মানে এতদিন মানে দেশ সাইডে ভেগে যাওয়ার বিভিন্ন পায়তারায় ছিলে কেন? কি ভয়ঙ্কর লোক। এই ভারতে চিকিৎসার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ, খোদ আমেরিকা থেকেও আসে, আর এই মালে কি করে, নাকি চিকিৎসার জন্য আমেরিকায় চলে যায়। চিন্তা করে দেখছেন, মানে এই পশ্চিমবঙ্গকে সে তার বাপ দাদার জমিদারি তালুক বানাইছিল, তাই না? হাজার হাজার কোটি টাকা সে আয় উপার্জন করতো। আর চিন্তা করে দেখেন যে সে মানে আমি তো আশ্চর্য হয়ে গেছি, সে ওই যে
লোকসভার সদস্য না, তো মাঝে মাঝে সংসদে যাওয়া লাগে না, তো কলকাতা থেকে দিল্লি যায় 7-8 ফ্লাইটে, মানে বিমান ব্যক্তিগতভাবে ভাড়া করে যায়। চিন্তা করে দেখছেন যে এই লোক, এর পিছনে যে এতদিন এই নেতাগুলো ছিল, এটাই তো বিস্ময়কর, তাই না? এ থেকেও বোঝা যায় যে পশ্চিমবঙ্গের এই নেতাগুলোর আত্মসম্মানবোধ বলে কোনো কিছু নেই। এদের তো আরও অনেক আগেই বিদ্রোহ ঘোষণা করা উচিত ছিল, তাই না? এবং সেইটা যদি করতো তাহলে ওদের অনেক ভালো হতো। এরা এই ধরনের একটা টাউট বাটপাট চোর ছাচ্চোর একেবারে, মানে আসলে তো একটু মাফিয়া গুন্ডা। এত যে ওই কলম্বিয়া বা মেক্সিকো যেখানে ড্রাগ কার্টেল আর মাফিয়া গুন্ডা মুন্ডা আছে না, এর আচার আচরণ কথাবার্তা কিন্তু সেরকম। ওই যে আরামবাগে গিয়ে একটা বক্তব্য দিছিল না যে অমিত শাহের এগেনস্টে, তো ওই কথাগুলো কি গুন্ডাদের মতো ছিল না? 4 তারিখে 12টার পরে আপনার যদি সাহস থাকে আপনি আসেন, আমি এখানে থাকবো, কত বড় গুন্ডা আপনি, আমি দেখবো। মানে একটা রাজনৈতিক নেতার বক্তব্য এরকম হয় নাকি? যাই হোক, এই পশ্চিমবাংলার লোকদের মাথায় কাঁঠাল ভেঙে কাজ ছিল দীর্ঘদিন, শুধুমাত্র মুসলিম ভোটের ব্যাংককে ব্যবহার করে, তাই না? তো এইবার হিন্দুরা চিন্তা করছে এদের মতো সুশাস্ত্ররা, এরা যদি মুসলমানদের ভোট ব্যাংক ব্যবহার করে তাদের উপরে ছড়ি ঘোরায়, তো তারা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে, তো ঠিক আছে, আমাদের ভোট ব্যাংক ব্যবহার করে ওদেরকে লাথি মেরে ক্ষমতা থেকে কাদাই। সেটাই হয়েছে। আর এখন 2-2.5 মাস চলে গেছে, এ কিন্তু এই সমস্ত কথা বলে নাই। এই যে একের পর এক চলে গিয়ে এই যে 64-65 জন বিধায়ক আলাদা দল করলো, তাই না? তখনও চুপচাপ ছিল, ভাবছিল যে হয়তো কিছু একটা হবে। যখন দেখলো যে সব কুল শেষ, এখন বলছে আমি পদত্যাগ করছি, তোমরা চলে আসো। তো তোমার ডাকে ওরা আসবে? তোমার উপরে ওদের কি ভয়ঙ্কর ক্ষোভ জানো? তোমার ওরা পাইলে ছিঁড়ে খুঁড়ে খাইতো। তোমার ভাগ্য ভালো যে এই শুভেন্দু অধিকারের সময় কিছুটা হলেও আইন কানুনের শাসন চালু আছে, নইলে ওই রাস্তাঘাটে তোমাকে টেনে ছিঁড়ে খাইতো এতদিন, বুঝছো? আমার ধারণা এটাই, এবং ভবিষ্যতে তোমার কী হবে কে জানে। তবে তোমার ভাগ্য খুবই খারাপ, তুমি যে অন্যায় করছো এর প্রতিফল তোমাকে পেতেই হবে। আর তোমাদের তৃণমূল কংগ্রেস যেটা একটা মাফিয়া দল, এটা কোনো রাজনৈতিক দলও না, তো সেখানে তুমি যে অন্যায় আকাম কুকাম করছো, এটা যদি বিনা বিচারে তুমি পার পেয়ে যাও, তাহলে ভারত আর কোনোদিন বলতে পারবে না যে তারা গণতান্ত্রিক দেশ, তার আইনের শাসন প্রতিষ্ঠা করছে না, এটা বলতে পারবে না। তোমার পাপের শাস্তি তোমাকে পেতেই হবে, এটাই বাস্তবতা। ওই ডাক দিলে তোমার ডাকে কেউ যাবে না, বরং তুমি ওদের কাছে গিয়ে হাতে পায়ে ধরে মাপছে, ওদেরকে এতদিন ধরে যে মানে অপমান বেইজ্জতি করছো, তোমাকে নাকি ফোন করে তারা পাইতো না, তোমার সঙ্গে দেখা করতে গেলে নাকি ওই দারোয়ানের সামনে ঘন্টার পর ঘন্টা একজন বিধায়ক বা একজন লোকসভার সদস্যকে বলে থাকতে হতো। এত বড় লাট সাহেব তুমি ছিলে, মুঘল সম্রাট, তাই না? তো তুমি যে অন্যায় অপরাধ করছো, এর জন্য তুমি বরং ওদের কাছে গিয়ে হাতে পায়ে ধরে মাপ চাও যে ভাই যা এতদিন করছি মাফ করে দাও, আর এই ভুল আর করবো না, আপাতত তো বাঁচাও। ওরা তোমার কাছে আসবে, মাথা খারাপ। আর মমতা বন্দ্যোপাধ্যায় ইহজীবনে আর ওই পশ্চিমবাংলায় কোনোদিন আর উঠে দাঁড়াতে পারবে না, এটা একেবারে গ্যারান্টি দিয়ে বলা যায়। আর তোমার তো অবস্থা হবে 2 দিন পরে রাস্তার ফালতু পাবলিকের মতো। এটাই তোমার ভবিতব্য। ধন্যবাদ।